ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা আপনাদের সঙ্গে একটা বিষয় নিয়ে কথা বলবো, যেটা নিয়ে আমরা অনেকেই না সংকোচ বোধ করি, কাউকে বলতে পারি না, মন খুলে কারোর সঙ্গে বিষয়টা নিয়ে আলোচনাও করতে পারি না। যেমন ধরুন, অনেক মহিলার ক্ষেত্রে রয়েছে অত্যন্ত বড় ব্রেস্টের সমস্যা। স্বভাবতই এই বড় ব্রেস্টের কারণে বিভিন্ন ক্ষেত্রে যখন তিনি যান, সেটা অফিস হতে পারে, সেটা সামাজিক অনুষ্ঠান হতে পারে, সেটা যে কোনো ক্ষেত্রে হতে পারে, ভীষণ সংকোচ বোধ করেন তিনি। কিন্তু বিষয়টা যেটা, যে তার চেহারার জন্য তিনি কিন্তু দায়ী নয়। তাহলে প্রশ্ন হচ্ছে যে এই সমস্যা থেকে তিনি মুক্তি পাবেন কিভাবে, অর্থাৎ বড় ব্রেস্টটা কিভাবে একটা সঠিক আয়তন বা আকার নিয়ে আসা কি সম্ভব? হ্যাঁ, আমরা বলবো সম্ভব। আর সেই সমস্যার জন্যই আজকে আমরা এসে উপস্থিত হয়েছি ডক্টর জয়ন্ত বেনের ক্লিনিকে। আমরা আমাদের মধ্যে পেয়েছি সিনিয়র প্লাস্টিক অ্যান্ড কসমেটিক সার্জন ডক্টর জয়ন্ত বেনকে। স্যার, প্রথমেই আপনাকে নমস্কার জানাচ্ছি আমাদের ইমেজ বেঙ্গল হেলথ কেয়ারে। আর ভীষণ ভালো লাগছে যে আজকের এই যুগে, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা আজকে স্বচ্ছন্দে এই বিষয়টা নিয়ে আলোচনা করতে পারছি। আমাদের অনেক রকম সংকোচ যে দূর হয়ে গেছে, এবং আমরা যে এই প্ল্যাটফর্মটায় কথা বলছি, থ্যাংক ইউ তার জন্য আপনাকে। তো স্যার, আজকে যেটা মূল আমাদের প্রশ্ন থাকবে, এই যে বড় ব্রেস্ট, এই বড় ব্রেস্ট তো অনেক মহিলার হয়, কিন্তু সেই সংকোচ হয় তার, তিনি কিন্তু এটার জন্য দায়ী নয়। তিনি ভাবেন যে আমি কিভাবে এটাকে কন্ট্রোল করব। তো আমি শুরুতে এই প্রসঙ্গে আপনার কাছে আসছি যে যাদের অনেকটা বড় ব্রেস্ট, এটা হবার জন্য কি কি কারণ দায়ী থাকে? ম্যাডাম ধন্যবাদ। একটা খুব ইম্পর্টেন্ট ইস্যু নিয়ে আজকে আমরা কথা বলবো, আর সেটা হচ্ছে ব্রেস্ট হাইপারট্রফি। আমরা মেডিকেল টার্মে, ডাক্তারি টার্মে এভাবেই বলি জিনিসটাকে। দেখুন, ব্রেস্ট মহিলাদের একটা মাতৃত্বের প্রতীক, একটা সৌন্দর্যের প্রতীক। তো ছোট ব্রেস্ট যেমন একজন মহিলাকে অনেক সময়তে তাকে হীনমন্যতায় ভোগাতে পারে, বড় ব্রেস্টের জন্য হীনমন্যতা প্লাস একটা ফিজিক্যাল ডিসকমফোর্টও হয়। খুব বড় ব্রেস্ট হয়ে গেলে পরে তার যে ওজন, সেই ব্যাপারে বিভিন্ন চেঞ্জেস আসে বডিতে, পিঠে ব্যথা, এই ব্যাপারগুলো চলে আসে। তো এই যে পেশেন্টরা আসেন ব্রেস্ট হাইপারট্রফি বা বড় ব্রেস্ট এর সমস্যা নিয়ে, তো আপনি ঠিকই বলেছেন, জিনিসটা নিয়ে খুব বেশি আলোচনা হয় না। কিন্তু এখন ইউটিউব, অন্যান্য ইনফরমেশন গ্যাদারিং যে সিস্টেমসগুলো রয়েছে, সেই কারণে আমরা অনেক জিনিসগুলো জানতে পারি, আমরাও আমাদের বক্তব্য সাধারণ মানুষের কাছে তুলে ধরতে পারি। ধন্যবাদ সেই জন্য। তো এই বড় ব্রেস্টের যে পেশেন্টরা আসেন, তাদের কেন হয় এই জিনিসটাকে আমি তিনটে ক্যাটাগরিতে নোটিশ করেছি। একটা হচ্ছে কিছু পেশেন্ট আসেন যাদের টিন বা 20s, টিন বলতে 16, 17, 18 এবং আর্লি 20s, 21, 22, 23 এই বয়সে কলেজ গোয়িং মেয়েরা আসেন কি স্যার আমার ব্রেস্টের সাইজটা খুব বেড়ে গেছে। এই ব্যাপারটা হয় হরমোনের কারণে, কারণ ওই বয়সী হরমোনাল চেঞ্জেসগুলো আসে বডিতে। কারো কারো ক্ষেত্রে হরমোনের যে এফেক্টটা ব্রেস্টের উপরে, সেটা নিয়ন্ত্রণটা অতটা ঠিক মতো হয়তো থাকে না সেলুলার লেভেলে, সেই জন্য ব্রেস্টটার সাইজে বাড়তেই থাকে। একটা লেভেলে গিয়ে বন্ধ হওয়া উচিত, কিন্তু সেটা হয় না, ফলে সাইজটা অনেক বড় হয়ে যায়। সেকেন্ড একটা গ্রুপ আমরা পেশেন্ট পাই যারা জাস্ট বাচ্চা প্রেগনেন্সি একটা খুব পবিত্র বিষয়। তো এই প্রেগনেন্সির সময় আবার একটা হরমোনাল চেঞ্জেস মহিলাদের শরীরে আসে, তখন ব্রেস্ট নিজেকে প্রিপেয়ার করে মিল্ক সিক্রিশনস করার জন্য। তখন প্রেগনেন্সি ইনডিউসড একটা হাইপারট্রফি হতে পারে। অনেক সময় এই হাইপারট্রফিটা বেড়ে গেল, আর ছোট হচ্ছে না। অনেকের ক্ষেত্রে অবশ্য ছোট হয়েও যায়, শুকিয়েও যায়, আমরা সেটাকে অ্যাট্রফি বলি। অন্য কোনো একদিন সেটা ট্রিটমেন্ট নিয়ে আলোচনা করব। কিন্তু অনেকেরই থাকে যে পার্মানেন্টলি বড় হয়ে গেল, কিছুতেই কমলো না বা অল্প একটুখানি কমলো, যে সাইজটা প্রেগনেন্সির সময় এসেছিল। এটা একটা সেকেন্ড গ্রুপ। আর একটা গ্রুপ অফ পেশেন্ট আসেন, তারা 40+ ইউজুয়ালি এজ হয়, যাদের প্রত্যেকেই দেখুন বয়স হলে পরে পুরুষ মহিলা সবার দেহেই একটা ফ্যাট জমার ব্যাপার থাকে, তো তাদের ব্রেস্টেও কিন্তু ফ্যাট জমে যায়। তো বেসিক্যালি তিনটে গ্রুপ অফ পেশেন্ট আমরা পাই, একটা টিন বা 20s এ, আর একটা প্রেগনেন্সি ইনডিউসড, আর একটা 40-তে যখন ওভারঅল বডি ওয়েট বেড়ে যাচ্ছে তখন। তিন গ্রুপেরই পেশেন্ট যারা আসেন, তাদের সমস্যাগুলো কিন্তু মোরাললেস সমান। প্রথম সমস্যা তারা যেটা বলেন, স্যার ওজন ব্রেস্টের প্রচুর বেড়ে গেছে, এই ওজন বেড়ে যাওয়ার জন্য আমার শারীরিক বিভিন্ন অসুবিধা হচ্ছে, ঘাড়ে এবং পিঠে ব্যথা হচ্ছে, ব্রেস্টের তলায় র্যাশ এসে যাচ্ছে ঘেমে ঘেমে। অনেকে দেখান তাদের ব্রা স্ট্রিপ ইনজুরি হয়ে যাচ্ছে, যেহেতু ব্রাটা কাঁধের উপরে থাকছে। এবং এই পেশেন্টরা বলছেন, স্যার যেটা মুশকিল হচ্ছে, কসমেটিক সমস্যা নিয়ে থেকেও তাদের মেইন সমস্যা ওজন বেড়ে যাওয়ার কারণে। অনেক ক্ষেত্রেই আপনি হয়তো জিজ্ঞেস করবেন, স্যার এক্সারসাইজ বা ডায়েট করলে কমবে কিনা। এই পেশেন্টরা তাদের এক্সপিরিয়েন্স এটা বলেন কি, স্যার আমি যে দৌড়বো বা জিম করব বা এক্সারসাইজ করব, আমাকে দৌড়তে গেলে আমাকে জাম্প করতে হবে, তাড়াতাড়ি হাঁটতে হবে। তো একটা হিউজ ব্রেস্ট, দুটো ব্রেস্টে আমার পক্ষে ডেইলি অ্যাক্টিভিটি করা মুশকিল, এবং এই দৌড়নো, জিম করা, এই ব্যাপারগুলো খুব মুশকিল হয়ে যাচ্ছে। আর যদি ওজন কমানোর কথা বলি, ব্রেস্টের যে টিস্যু, ব্রেস্টে তো শুধু ফ্যাট থাকে না,
এখানে ফ্যাট এবং গ্ল্যান্ড দুটো জিনিসই থাকে এবং ওজনটা গ্ল্যান্ডের জন্যই বেশি হয়। তো আপনি ফ্যাটটাকে বার্ন আউট করতে পারেন, বডির অন্যান্য জায়গার ফ্যাট বার্ন আউট হয়ে যায়, ব্রেস্টের ফ্যাট বার্ন আউট হতে চায় না। আর 2 নম্বর, যে টিস্যুটা বেড়েছে গ্ল্যান্ডুলার টিস্যু, সেটা তো এমনিতেও কমবে না। ফলে বাই প্র্যাকটিস বা প্র্যাকটিক্যালি ডায়েটিং বা এক্সারসাইজ এই ব্যাপারগুলো খুব বেশি এফেক্ট কিন্তু সাইজের উপরে ফেলে না, ব্রেস্টের সাইজ কমে না। সেই জন্য তারা বিভিন্ন জায়গায় গবেষণা করেন বলতে তারা বিভিন্ন সাইটে গিয়ে দেখেন এবং আলটিমেটলি অনেকেই বুঝতে পারেন যে এটা একটা সার্জিক্যাল ডিজিজ। এটার জন্য ওষুধও কিছু নেই, ডায়েটিংও নেই, এক্সারসাইজও নেই। এটার জন্য একমাত্র কেটে ছোট করে দেওয়াটাই হচ্ছে প্রকৃষ্ট সমাধান। সার্জারি করে এই ধরনের বড় ব্রেস্টকে ঠিক কতটা ছোট করা যায়? দেখুন, প্রত্যেকের তো আমাদের একটা হাইট থাকে এবং অনেকেই থাকেন যাদের বডি একটু চওড়া থাকে। যেমন ধরুন, আমি খুব সিম্পল একটা উদাহরণ যদি দিই, আপনি যে জুতো ইউজ করছেন, আপনার পায়ের জুতোর সাইজ ধরুন 6 বা 7, তো আপনার বডির সঙ্গে ওটাই ভালোভাবে ম্যাচ করবে। তো প্রত্যেকের বডির সঙ্গে ব্রেস্টের একটা নির্দিষ্ট শেপ থাকে, কারণ সেটা সবাই বুঝতেও পারে যে এর থেকে বড় হলে আমাকে দেখতে খারাপ লাগবে, এর থেকে কম হলে আমার হচ্ছে জিনিসটা দেখতে খারাপ ভালো লাগবে না। তো আমরা পেশেন্ট যখন আসেন, আমি ইউজুয়ালি দেখেছি যে বয়সের পেশেন্টই আসুক না কেন, যিনি আসুন না কেন, তারা বলে স্যার যত ছোট পসিবল হয় করে দিন, যত ছোট পসিবল হয় করে দিন, কারণ আমি এই দুটো বড় ওজন নিয়ে আমি খুব কষ্ট পাচ্ছি। আমি তখন তাদেরকে বোঝাই, দেখুন আমরা ডেফিনেটলি ছোট করতে পারি, যতটা ছোট চাইবেন ততটাই ছোট করে দেওয়া যায়, কিন্তু আমি মেজারমেন্ট করব আপনার বডির সঙ্গে, আপনার হাইটের সঙ্গে, যেটা ঠিক মনে হয় সেই সাইজেরই করে দেবো বা তার থেকে আর একটু ছোট করে দেবো। তো যখন এই সমস্যা নিয়ে আসেন, আমরা পেশেন্টের হাইট, পেশেন্টের ওয়েট, পেশেন্টের চেস্ট সারকামফারেন্স, এই সমস্ত জিনিসের সঙ্গে ঠিক করে এবং তিনি কোন সাইজে চাইছেন সেটার উপর ডিপেন্ড করে আমরা সাইজটাকে করে দিতে পারি। এবং যদি কারো ক্ষেত্রে কেউ একটু চান স্যার একটু বড় রাখুন, সেটাও পসিবল হয়। যদি চান কি স্যার একটু ছোট সাইজ করে নিন, সেটাও পসিবল। এটা একেবারেই কন্ট্রোল করা যায় যে কোন সাইজের আমরা করতে পারবো। আচ্ছা স্যার, একটু লাইপোসাকশন নিয়ে আপনার কাছে প্রশ্ন করব যে লাইপোসাকশন করলে কি সাইজ কম এটা একটা খুব, কারণ যখনই আমরা সার্জারি কথা বলি তখন পেশেন্টরা ভাবেন যে কম সার্জারি, তা লাইপোসাকশন করলে, লাইপোসাকশন ব্রেস্টের ক্ষেত্রে যেটা ইস্যু, সেটাকে আমরা দুটো জিনিস বলবো, আমি অলরেডি বলেওছি একটুখানি। সেটা হচ্ছে ব্রেস্টে গ্ল্যান্ডুলার টিস্যু থাকে যেটা প্রোটিন, এবং ব্রেস্টের চারদিকে ফ্যাট থাকে। তো গ্ল্যান্ডুলার টিস্যুকে আমরা লাইপোসাকশন করে বার করতে পারবো না। আর একটা ইস্যু হচ্ছে, যখন আমরা ফ্যাটি টিস্যু লাইপোসাকশন করে বের করে দেব, যেহেতু স্কিন বাদ যাচ্ছে না, ব্রেস্টটা কিন্তু ডিফ্লেটেড মনে হবে, শুকিয়ে গেছে মনে হবে এবং নিচের দিকে ঝুলে আসবে। এটা একটা সমস্যা। সেকেন্ড একটা সমস্যা হচ্ছে, যারা টিন এবং 20s থাকে তাদের গ্ল্যান্ডুলার পোর্শনটা অনেকটা বেশি থাকে। যখন 40+ আসেন তাদের গ্ল্যান্ডুলারটা কিছুটা শ্রিঙ্কেজ হয়ে যায় এবং তাদের ফ্যাট বেড়ে যায়। তো তাদের ক্ষেত্রে কিছুটা লাইপোসাকশন হয়তো করা গেলেও যেতে পারে। ইউজুয়ালি লাইপোসাকশন ব্রেস্ট রিডাকশনের জন্য খুব ভালো ট্রিটমেন্ট নয়, কারণ এতে জাস্ট আপনার কিছুটা 200 থেকে 250 সিসি ফ্যাট বের করা যাবে খুব কষ্ট করে। আর তার বদলে যেটা হবে সেটা হচ্ছে ব্রেস্টটি আরো নিচের দিকে ঝুলে গেছে বলে মনে হবে। তো একজন পেশেন্ট ইউজুয়ালি তারা কখনোই চাইবেন না যে ব্রেস্টটা নিচের দিকে চলে আসুক যাতে স্যাগিং মনে হয়। তো আমি দেখেছি খুব কম পেশেন্টই আছেন যারা লাইপোসাকশনটাকে আলটিমেটলি সিলেক্ট করেন। তো আপনারা যে সার্জারি করে থাকেন সেটা কিভাবে করেন? ব্রেস্ট রিডাকশন সার্জারি একটা বড় সার্জারি, এখানে কিছুই লুকোনোর বিষয় নেই। এটা একটা বড় সার্জারি, দুটো ব্রেস্টে করতে হয়। ইউজুয়ালি ডিপেন্ড করে যে ব্রেস্টটা কত বড়। আমরা একটা খুব সিম্পল হিসেব রয়েছে, এই যে আমরা এই হাড়টাকে বলি সুপ্রাস্টার্নাল নচ, এখান থেকে আমরা পেশেন্টের নিপল কত দূরে রয়েছে সেটা মেপে দেখি। যদি সেটা 30 সেন্টিমিটারের নিচে হয় তাহলে হল ফিনলে টেকনিক বলে একটা টেকনিক আছে যেখানে মিনিমাল কাটাকাটি হয়, সেটাকে ললিপপ টেকনিকও বলে। যদি 30 থেকে 35 সেন্টিমিটারের মাঝামাঝি দৈর্ঘ্যটা থাকে সেক্ষেত্রে আমরা এল টেকনিকে করি। আর যদি 35-এর বেশি থাকে তখন টি টেকনিকে করতে হয়। সবে যত বড় হবে তত বেশি এক্সটেন্সিভনেসটা সার্জারি থাকবে, এবং এই সার্জারিটা করতে অ্যারাউন্ড 3.5 থেকে 4.5 ঘন্টা সময় লাগে। এবং আমরা পেশেন্টকে ইউজুয়ালি 2 দিন, ধরুন সোমবারে যদি আমরা ওটি করি তাহলে মঙ্গলবার বিকেলে আমরা ছুটি করে দেবো, সেইভাবে সার্জারিগুলো প্ল্যান করা হয়। হাসপাতালে 48 ঘন্টা থাকার পর বাড়িতে যখন তিনি যাচ্ছেন তাহলে কতদিন তাকে মানে বেড রেস্টে থাকে? মানে সেভাবে বেড রেস্টের কিন্তু দরকার পড়ে না, বাড়িতে ছোটখাটো কাজ করতে পারেন, আমরা হোম রেস্টে থাকার কথা বলি। কিন্তু বিষয় হচ্ছে, আপনি একটা বাড়িতে যখন ধরুন কারোর বয়স 35 বছর বা 40 বছর, ইউজুয়ালি সেই বয়সে তার একটা বাচ্চা থাকবে, বাচ্চাকে স্কুলে নিয়ে আসা যাওয়া এই ব্যাপারগুলো থাকে। হয়তো একটু বাজারঘাট করতে গেলেন, বাড়িতে একটু রান্না করতে হতে পারে, জিনিসপত্র কাঁচতে হতে পারে, এই কাজগুলো কিন্তু করা যাবে না, করতে পারবেন না মোটামুটি 7 থেকে 10 দিন। সেই জন্য এই ধরনের পেশেন্ট যারা আসেন
তাদেরকে আমরা বলে দিই আপনি ম্যাক্সিমাম 10 দিন বাড়িতে হাউস হোল্ড অ্যাক্টিভিটিস যেগুলো আপনাকে করতে হয় রেগুলার, বাচ্চাকে নিয়ে আসা, বাজার করতে যাওয়া, রান্না বান্না করা, জামা কাপড় কাচা, ঘর মোছা, এইগুলো কিন্তু 10 দিন করতে পারবে না। সেইভাবে প্ল্যানিং করে, প্লাস ধরুন আপনার 15 দিন পরে কোনো একটা প্রোগ্রাম রয়েছে, কোনো বিয়ে বাড়িতে যাবেন বা কোথাও বেড়াতে যাবেন, এই জন্য মোটামুটি 10 দিন মতো মাইনাস করে সেই 10 দিন আপনার উপস্থিতিতে কিন্তু অ্যাক্টিভলি আপনি থাকবেন না, কাউকে একজন করে দিতে পারবে সেরকম ব্যবস্থা করে আপনাকে সার্জারি করতে হবে। কারণ এই সার্জারিটা একটা বড় সার্জারি, কসমেটিক সার্জারির ক্ষেত্রে ব্রেস্ট রিডাকশন সব থেকে বড় সার্জারি, এক্সটেন্সিভ সার্জারি। এখানে হচ্ছে ডাউন টাইমটা অনেকটাই লাগছে, সেই জন্য উপযুক্ত ব্যবস্থা করে আপনি সার্জারি ডিসিশনটা বা টাইমটা ফ্রেম করবেন। অফিসে যে যোগদান করা বা অফিসে ফেরা বা স্কুল কলেজে ফেরা, হ্যাঁ, অফিসে স্কুল কলেজে 10 দিন পর থেকে বাড়ির বাইরে যাচ্ছেন, আপনার সঙ্গে ছোট্ট একটা ব্যাগ থাকবে, অফিস তো বাড়ির পাশেই হবে না, আপনাকে আধা ঘন্টা থেকে 1-1.5 ঘন্টা অফিসে বাসে ট্রেনে ট্রাভেল করতে হবে, সেটার জন্য 10টা দিন কিন্তু আপনার রাখবে রিকভারি পিরিয়ড। নেক্সট হচ্ছে স্যার ব্যথা হবে কি? আশ্চর্যজনক ভাবে এই ব্রেস্ট রিডাকশন সার্জারির পরে ব্যথা খুব কম হয়। হ্যাঁ, কারণ হচ্ছে অনেকটা টিস্যু বাদ চলে যায়, তো সেই জন্য ব্যথাটা কিন্তু কম হয়। এবং সার্জারি চলাকালীন তো আমরা ফুল অ্যানাস্থেসিয়া দিয়ে করবো, সেখানে ব্যথা হওয়ার প্রশ্নই হচ্ছে না। এখন আমরা 36 ঘন্টা থেকে 48 ঘন্টা পরে ছুটি দিয়ে দেবো, তখন অ্যান্টিবায়োটিক, ব্যথার ওষুধ দেওয়া থাকে। কিন্তু আমি দেখেছি ইন জেনারেল পেশেন্টরা ব্যথার ব্যাপারটা কিন্তু বলেন স্যার সেই যতটা ভেবেছিলাম ব্যথা হবে ততটা কিন্তু হলো না বা হয়নি। কতটা দাগ হবে বা সেলাই কাটতে আসতে হবে কিনা? ঠিক, এখনকার দিনে আমরা যে স্টিচ গুলো ইউজ করি সেটা টিস্যুর ভেতরে থাকে বা চামড়া নিচে থাকে, সব সেলাই কাটতে আসার খুব বেশি দরকার পড়ে না। ইউজুয়ালি বাইরে থেকে সেলাই দেখাও যায় না। আর দাগের যে বিষয়টা সেটা অলরেডি আমি বললাম, এক্সটেন্সিভ নিচের দিক থেকে যদি 30 সেন্টিমিটারের কমে আপনার ব্রেস্টের দৈর্ঘ্য থাকে সেক্ষেত্রে ললিপপ স্কার হবে, যদি 30 থেকে 35 থাকে তাহলে একটা এল স্কার হবে, আর যদি 35-এর বেশি থাকে তাহলে একটা টি স্কার হবে। তো এই 3টে টেকনিকে 3 ধরনের স্কার হয়। আর এই স্কারিং এর সুবিধাটা হচ্ছে বা স্কারিং এর টেকনিক যেটা হচ্ছে, সমস্ত স্কারগুলোই ব্রেস্টের নিচের দিকে করা হয়, ফলে ওপর থেকে আপনি যখন দেখছেন তখন বুঝতে পারবেন না, বা আপনি একমাত্র যখন শুয়ে থাকছেন তখন আপনার ব্রেস্টের তলায় স্কারটা দেখা গেলেও যেতে পারে। এবং এই স্কারগুলো ইউজুয়ালি যখন পেশেন্টরা আসেন আমাদের কাছে, তো 60% পেশেন্ট আসেন যাদের সিজারিয়ান সেকশন হয়ে গেছে অলরেডি, হয়তো বা তার মায়ের বা তার মাসির বা তার দিদির হয়েছে। আমরা বলি আপনার ক্ষেত্রে যদি সিজারিয়ান হয়ে থাকে, আপনার সিজারিয়ান সেকশনে যেমন একটা দাগ হয়েছে আপনার ব্রেস্টের তলাতে ওরকম একটা হালকা দাগ হবে বলে আপনি মানে জিনিসটা বুঝে যেতে পারেন, ওই ধরনের দাগই একটা আসবে। মা হওয়াটা একটা অত্যন্ত পবিত্র জিনিস, আপনি যেটা বললেন। তো এই ধরনের সার্জারি করার পর ব্রেস্ট ফিডিং বা মা, ঠিক, হ্যাঁ, ব্রেস্ট ফিডিংটা আমার মনে হয় বেটার টার্ম, কারণ মা হওয়ার জন্য তো আপনার ইউটেরাস, ওভারি, এই ব্যাপারগুলো দরকার পড়ে। ব্রেস্ট ফিডিং এর বিষয়টা হচ্ছে যখন টিনেজ বা 20s এ পেশেন্টরা আসেন, যারা এখনো ফ্যামিলি কমপ্লিট হয়নি বা বিয়ে এখনো করেননি, তাদেরাই মেনলি তাদের এই ইস্যুসটা তারা জিজ্ঞেস না করলে আমি বলে দিই। ইউজুয়ালি তখন আমরা যখন রিডাকশন সার্জারি করছি তাদের অ্যারিওলার নিচে আমরা কিছুটা ব্রেস্ট টিস্যু, গ্ল্যান্ডুলার টিস্যু রেখে আসি, যাতে সে পরবর্তীকালে ব্রেস্ট ফিড করাতে পারে। ইউজুয়ালি আমি যাদেরকে এখনো অব্দি সার্জারি করেছি, যতজনের সঙ্গে পরবর্তীকালে আলোচনাও হয়েছে, তা বাচ্চা হওয়ার পরেও তারা ব্রেস্ট ফিড করাতে পেরেছেন। একটাই ব্যাপার হয়, সেটা হচ্ছে ব্রেস্ট সার্জারি না করালে বা রিডাকশন না করালে বা তার অন্যান্য বন্ধু বা তাদের যতটা ব্রেস্ট মিল্ক হয়েছে, যেহেতু আমরা ভলিউমটা কমিয়ে দিয়েছি, গ্ল্যান্ডের এরিয়াটা কমিয়ে দিয়েছি, মাসটা কমিয়ে দিয়েছি, মিল্কটা একটু কম প্রোডাকশন হবে। তবে ইউজুয়ালি ব্রেস্ট মিল্ক প্রোডাকশন হয়, কিন্তু ভলিউমে হয়তো বা অ্যামাউন্টে হয়তো একটু কম হতে পারে। ইউজুয়ালি যেটা হয়, একটা 3 মাস অবধি বা 6 মাস অবধি আমরা এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করতে বলি। একটা নবজাতকের স্টোমাকের ভলিউম 80 ml এর কাছাকাছি থাকে, তো তাকে আমরা 2/3 বা 1/3 খাওয়াতে বলি, 20 থেকে 40। তারপর দেখবেন আমরা বলি পিঠে চাপড় মেরে হাওয়াটা বের করে দিতে। তো সেই পরিমাণ ব্রেস্ট কিন্তু মিল্ক কিন্তু হবে, মানে ব্রেস্ট মিল্ক প্রোডাকশন হবে কিন্তু কম হবে। আরেকটা বিষয় হচ্ছে স্যার, এই অনেকের ধারণা আছে যে এই ধরনের সার্জারির পর ক্যান্সার হওয়ার চান্স কি বেড়ে যেতে? হ্যাঁ, এটা একটা সম্পূর্ণ উল্টো ধারণা আমি বলবো। দেখুন, ব্রেস্টের যে ক্যান্সারটা হয় সেটা ইউজুয়ালি ব্রেস্টের গ্ল্যান্ডুলার এলিমেন্ট থেকে ইউজুয়ালি ক্যান্সারের টিস্যুটা হয়। আমরা তো কেটে বাদ দিচ্ছি, মানে ধরুন আপনার যে টিস্যুটা আমরা কেটে বাদ দিলাম সেখান থেকেও তো হতে পারতো, ফলে ক্যান্সারের সম্ভাবনা ইভেন কমে যায়। হ্যাঁ, ধরুন কোনো একটা পেশেন্টের, আমরা যেমন আপনারা হয়তো জেনে থাকবেন অ্যাঞ্জেলিনা জোলি, উনি কিন্তু ওনার ব্রেস্ট দুদিকেই কেটে বাদ দিয়ে দিয়েছেন যাতে ক্যান্সার না হয়। হ্যাঁ, বছর 5-6 আগে উনি করলেন, ম্যাস্টেক্টমি করালেন। তো ওরকম তো ব্রেস্ট যদি কিছুটা অংশটা আমরা কেটে বাদই দিলাম ইভেন, তাহলে বলবো বেসিক্যালি ক্যান্সার হওয়ার সম্ভাবনা কমে গেল।
বাড়ার সম্ভাবনা নেই, বরঞ্চ কমে গেল আপনার সম্ভাবনাটা। ওই টিস্যুটা তো হতে পারতো, সেটা তো আপনার বডিতে থাকলো না, এই বরঞ্চ জিনিসটা উল্টো ভাবে সত্যি। একদম স্যার, আপনি যেটা বললেন যে ফ্যাট টিস্যু বা গ্ল্যান্ডুলার টিস্যুটা বাদ দেওয়া হচ্ছে, তাহলে কি কিছুদিন পর আবারও বাড়বে? বাড়বে? এটা প্রত্যেকেই অলমোস্ট জিজ্ঞেস করেন, কারণ তারা এই বড় ব্রেস্ট নিয়ে এত আতঙ্কে থাকেন আবারও হয়ে যাবে কিনা। দুটো জিনিস আমি বলবো, ধরুন যারা টিনেজ বা 20s যাদের করছি, যারা এখনো মা হননি, তাদের ক্ষেত্রে প্রেগনেন্সি এলে পরে মোটামুটি আমাদের লিটারেচার যেটা বলে 10 থেকে 30% যেটা যে সাইজে আমরা করে দেবো সেটা থেকে বাড়তে পারে। 10%, 15%, 20%, ম্যাক্সিমাম 30% বাড়তে পারে, এটা একটা। আর যাদের ধরুন 40-এর পরে ফ্যামিলি কমপ্লিট হয়ে গেছে, তাদের ক্ষেত্রে ইউজুয়ালি টিস্যুটা আর বাড়ে না, বরঞ্চ কমে যেতে পারে। যত দিন যাবে অ্যাট্রফি হলে পরে কমে যাবে, যদি না এক্সেসিভলি ওয়েট গেইন হয়। ছোট ভাষায় বলতে গেলে ব্রেস্ট সার্জারি করার পরে যে ব্রেস্টটা আমরা আপনার তৈরি হলো, সেটার ভলিউম খুব বেশি বাড়বে না। যেটা হতে পারে সেটা হচ্ছে কিছুটা নিচের দিকে বাই গ্র্যাভিটি, যেটা নিচের দিকে চলে আসা, স্যাগিং বলি, স্যাগিংটা হতে পারে, কিন্তু ভলিউম বাড়ার চান্সেস কম। হ্যাঁ, লাস্ট যেটা বলার সেটা হচ্ছে এই ধরনের সার্জারিতে খরচ কত? ঠিক বুঝতেই পারছেন, সার্জারিটা অনেক বড় সার্জারি, দুটো ব্রেস্টে করতে হয়, পেশেন্টকে ভর্তি রাখতে হয়, এবং এই সার্জারিটা সেই জন্য একটু কস্টলি তো বটেই। মোটামুটি 80,000 থেকে শুরু করে 1,60,000-এর কাছাকাছি আসতে পারে, ডিপেন্ড করছে যে আপনার ব্রেস্টের সাইজ কত, আপনি কোন হসপিটালে করতে চাইছেন, নার্সিং হোমে করছেন নাকি কর্পোরেটে করছেন, সেটার উপরে এই কস্টটা আলটিমেটলি ডিপেন্ড করে। তবে আমি যখন সার্জারি করি একটা প্যাকেজ ডেফিনেটলি দিই, যোগাযোগ করলে আমরা প্যাকেজটা বলে দেবো আপনার কন্ডিশনস থেকে, সেটা 80 থেকে 160-র মধ্যে ইউজুয়ালি হয়। অনেক ধন্যবাদ স্যার। দর্শক বন্ধুরা, তাহলে বুঝতেই পারছেন যে আজকের দিনে কিন্তু লজ্জা বা সংকোচ করে না বসে থেকে আমাদের সমস্যাটা আমাদের নিজেদেরকেই মেটাতে হবে, আর তার জন্য রয়েছে একাধিক উপায়, একাধিক রাস্তা। তো এইরকমই যাদের ব্রেস্ট নিয়ে যারা ভীষণ অস্বস্তিতে ভুগছেন, যারা কষ্ট পাচ্ছেন, বিভিন্ন সমস্যায় পড়ছেন, প্লাস লজ্জা পাচ্ছেন, তারা কিন্তু আর লজ্জা করবেন না, তারা সঠিক সময় এটার নিরাময় করুন, যাতে আপনারা আপনাদেরও আত্মবিশ্বাস নিয়ে সুন্দরভাবে বাঁচতে পারেন। স্যারকে ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য। আপনাদের যাবতীয় ইনফরমেশন পেতে আপনারা অবশ্যই আমাদের যে ইমেজ বেঙ্গল হেলথ কেয়ারের নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করুন। পাশাপাশি ডেসক্রিপশন বক্সে ডক্টর জয়ন্ত বেনের যে ক্লিনিক, তার সমস্ত ডিটেলস আপনাদেরকে দেওয়া রইল। ভালো থাকবেন, নমস্কার।